সুপ্রিয় দর্শক, দেশে বিদেশে যেখান থেকেই দেখছেন সমসাময়িক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এনটিভির নিয়মিত আয়োজন আইএফআইসি ব্যাংক নিবেদিত এই সময়ে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সাথে আছি আমি নজরানা চৌধুরী। দর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের অন্যতম প্রধান 3টি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের নির্বাচনের তফসিল ঘোষণা হয়েছে। আজ ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে ছাত্র সংগঠনগুলোর বৈঠকও হয়েছে এই বিষয় নিয়ে। আবাসিক হলে ছাত্র রাজনীতি করা যাবে না, আবার রাজনৈতিক ব্যানারে ছাত্র সংগঠনগুলো ডাকসু নির্বাচন করতে পারবে, এরকম একটি মিশ্র অবস্থার মধ্যেই নির্বাচন অনুষ্ঠানের কাজ চলছে। এসব বিষয় সহ সমসাময়িক আরও কিছু বিষয় নিয়ে আলোচনার জন্য আমরা আজ দুজন অতিথিকে এনটিভির স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি। তারা হলেন বাসদের সহ সাধারণ সম্পাদক রাজিকুজ্জামান রতন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোহাম্মদ মুজিবুর রহমান। আপনাদের দুজনকেই এনটিভির স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। তো আমি প্রথমেই রাজিকুজ্জামান রতন, আপনার কাছে আসতে চাই। এই যে সম্প্রতি 2-3 দিন আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের হলগুলোতে কমিটি ঘোষণার প্রেক্ষিতে রাতভর আন্দোলন হলো, তারপর মধ্যরাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বললেন যে হলগুলোতে কোনো ছাত্র রাজনীতি চলবে না। তো হলগুলোতে ছাত্র রাজনীতি চলবে না, আবার সেন্ট্রালে চলবে, হ্যাঁ, মানে হলের বাইরেই চলবে। তো ছাত্র নেতারা আবার হলেও থাকবেন। তো সব কিছু মিলে এটা কি সম্ভব আসলে মেনটেন করা? বিশ্ববিদ্যালয় প্রশাসন হঠাৎ করেই একটা আন্দোলনের মুখে হঠাৎ করে একটা সিদ্ধান্ত নিয়ে নিল, পরে ভবিষ্যৎ চিন্তা না করে। ধন্যবাদ। একটা খুবই প্রয়োজনীয় এবং একটু বলবো যে কৌতুক উদ্রেককারী সিদ্ধান্ত নিয়ে আমরা আলোচনা করছি। প্রয়োজনীয় বলছি মানে রাজনীতির চাইতে বড় প্রয়োজনীয় জিনিস আর নাই। আর কৌতুক মানে আপনি যেটা বললেন যে ছাত্র রাজনীতি যদি এতই খারাপ হয়, অপাঙ্ক্তেয় হয়, তার কারণে এটা যদি হলে না করা যায় তাহলে আবার বিশ্ববিদ্যালয় করা যাবে কেন? এই প্রশ্ন তো আসবেই। আসলে সমস্যাটা তো ছাত্র রাজনীতির নয়। রাজনীতির নামে যে হলে র্যাগিং চলতো, হলে যে গেস্ট রুম কালচারের নামে ছাত্রদের উপর নিপীড়ন চালানো হতো, অথবা কখনো কখনো যে সিট বাণিজ্য হতো, অথবা হলকে নিয়ন্ত্রণে রেখে হলের ছাত্রদেরকে জিম্মি করে রাখা হতো, প্রতিবাদটা ছিল সেখানে। তাহলে আমাদের প্রতিবাদ যেখানে সেটাই তো করা দরকার। যে বিষয় নিয়ে প্রতিবাদ সেটাই তো করা দরকার। বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের কাছ থেকে তো আমরা সেই সিনসিয়ারিটি চাই, সেই অ্যাকুরেসিটা চাই। মানে তারা সিনসিয়ার থাকবে তাদের কজের প্রতি, আর অ্যাকুরেট থাকবেন তাদের লজিকের প্রতি। তো সেটা না করে তাহলে এমন একটা গোলমেলে লজিক করলেন বা করানো হলো, অথবা পেছন থেকে যারা তাদেরকে করালেন, তখন মনে হলো তারা বোধহয় এই প্রস্তাবটার অপেক্ষায় ছিলেন কর্তৃপক্ষ, যে কেউ একজন প্রস্তাবটা তুলুক একটা বিষয়কে কেন্দ্র করে। ছোট্ট দুটো বিষয় বলি। বিশ্ববিদ্যালয় কিন্তু বিশ্ববিদ্যালয় হয়ে ওঠে ক্লাসরুমের জন্য নয়। বিশ্ববিদ্যালয় হয়ে ওঠে তার করিডোরের জন্য, তার ফ্যাকাল্টিগুলোর জন্য, তার লাইব্রেরির জন্য, তার হলের জন্য, তার উন্মুক্ত মাঠের জন্য, সব মিলিয়ে বিশ্ববিদ্যালয়। আমরা যদি শুধু ক্লাসরুমে বিশ্ববিদ্যালয় বানাতে পারতাম তাহলে তো আর এত বড় ক্যাম্পাস পৃথিবীর কোনো বিশ্ববিদ্যালয়ের দরকার হতো না। তাহলে এই একটা কথা একসময় বলা হতো যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা যতটা মানুষ পায় ক্লাসরুমে, তার চেয়ে অনেক বেশি পায় করিডোরে। যে কারণে টিএসসি কনসেপ্টটাও তো এসেছিল। ফিজিক্সের ছাত্র ফিজিক্স নিয়ে পড়ছে, আরেকজন পড়ছেন ম্যাথামেটিক্স নিয়ে, একজন পড়ছেন ইকোনমিক্স, আরেকজন সাহিত্য, আরেকজন দর্শন, থাকছেন একই হলে। তারা হলের ডাইনিংয়ে খেতে আসেন। খেতে খেতে একজনের আলোচনা আরেকজনের মধ্য দিয়ে, এই আলাপচারিতার মধ্য দিয়ে জ্ঞানেরও তো কিন্তু একটা সঞ্চার হয়, বিচ্ছুরণ হয়। এর মধ্য দিয়ে মানুষ শেখে ডেমোক্রেটিক নর্মস, এর মধ্যে দিয়ে শেখে মানুষ যুক্তি করার ক্ষমতা, এর মধ্যে দিয়ে শেখে পরমত সহিষ্ণুতা। ফিলোসফিক্যাল টলারেন্স এই কথাটা শুধুমাত্র বইয়ের পাতায় লেখার জন্য নয়, এটা জীবনে প্রয়োগ করার জন্য। এগুলো শিখবে কোথায় ছাত্ররা? এই জন্য তো এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসের প্রশ্নটা আছে। এই জন্য তো বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের জন্য ডিবেটিং ক্লাব দরকার হয়। বিশ্ববিদ্যালয়ে নানা ধরনের প্র্যাকটিসিং গ্রাউন্ড থাকে, যেখানে একাডেমিকতে যা পড়েছে, একাডেমিক শিক্ষা যা অর্জন করেছে, তার প্রায়োগিক দিকটা জীবনে কেমন হবে। বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচন বলি, চাকসু নির্বাচন বলি, বাকসু নির্বাচন বলি, জাকসু নির্বাচন বলি, এই নির্বাচনগুলো কেন এসেছিল? এই নির্বাচন শুধুমাত্র কি ক্লাসরুমের ক্লাস ক্যাপ্টেন নির্ধারণ করার জন্য? এর মধ্যে যে কত বিষয় আসতো, এইটুকু বলে আমি শেষ করি। প্রফেসর সাহেব বলবেন, ঢাকা বিশ্ববিদ্যালয় কিন্তু
কখনো এই জন্য পরিচিত হয় নাই যে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কয়জন ছাত্র পিএইচডি করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় এই জন্য পরিচিত হয়েছে দেশের সমস্ত ক্রান্তি লগ্নে সর্বোচ্চ রাজনৈতিক প্রজ্ঞা, মেধা এবং জনগণের প্রতি দায়িত্ববোধ নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা দাঁড়িয়েছে। সেটা 52-তে দাঁড়িয়েছে, ইভেন সেটা 62-তে দাঁড়িয়েছে, এটা 69-এ দাঁড়িয়েছে। আমাদের স্বাধীনতার পরে যদি যতগুলো ঘটনা ঘটেছে, যতগুলো ইভেন্ট, সবগুলোতে ঢাকা বিশ্ববিদ্যালয় ছিল। আর সবচেয়ে বড় কথা ছিল আমাদের দেশের সাংস্কৃতিক পরিমণ্ডল গড়ে তোলার ক্ষেত্রেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথাটা কিন্তু ভুলে গেলে চলবে না। এখনও ঢাকা শহরের মানুষ একটু শ্বাস নেওয়ার জন্য কোথায় যায়, যে যাই একটু টিএসসিটা ঘুরে আসি। সে বিশ্ববিদ্যালয় থেকে বেরিয়ে এসেছে 30 বছর আগে, কিন্তু কখনো মনে করে যাই টিএসসিতে যাই, এক কাপ চা খেয়ে আসি, দেখে আসি আমাদের ইয়ংরা কি করছে, তারা কি ভাবছে। ফলে বিশ্ববিদ্যালয় ছিল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে পৃথিবীর অন্য কোনো বিশ্ববিদ্যালয়ের তুলনা করাটা খুবই কঠিন, মানে এটা উচিত নয়। ইন্ডিয়াতে যদি কোনো একটা বিশ্ববিদ্যালয় তুলনা করা যায়, তাহলে আমার মধ্যে জেএনইউকে তুলনা করা যেতে পারে, যে যেখান থেকে তারা বলবো যে জনগণের বুদ্ধিবৃত্তি চর্চা করার বুদ্ধিজীবী তৈরি করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় এক ধরনের মানে জনবুদ্ধিজীবী তৈরি হয়ে যেত ছাত্র বয়সে। তারা ডিবেট করতো যে কেন একটা দেশের ডেমোক্রেটিক সিস্টেম থাকতে গেলে সে কেন এখানে মৌলবাদের বিরোধিতা করতে হয়, কেন একটা দেশে একদম যদি বলি যে গণতান্ত্রিক চর্চা করার জন্য এই এই অধিকারগুলো লাগে। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ছেলেরা একসময় প্রশ্ন তুলেছিল না, একটু বলে শেষ করি, যে প্রশ্ন তুলেছিল যে হলের গেট কেন বন্ধ থাকবে সন্ধ্যার পরে। তাহলে এই ধরনের দাবিগুলোও কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলেমেয়েদের তুলতে হচ্ছে। শুধু ডাইনিংয়ের পাতলা ডালের বিরুদ্ধে তারা স্লোগান তুলেছে তা না। ফলে আমরা মনে করি ডাকসু নির্বাচন সেই ধরনের একটা পরিবেশ যখন তৈরি করবে, তখন আমি বলবো যে হলে রাজনীতি করা যাবে না। জি, ধন্যবাদ। আমরা অধ্যাপক মুজিবুর রহমান, আপনার কাছে জানতে চাই, আপনি তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন, তারপর দীর্ঘদিন শিক্ষকতা করছেন, তো আপনার কাছে আসলে এর পেছনে কি কোনো যুক্তি আছে? যদিও আপনি প্রশাসনের সাথে জড়িত নন, একেবারেই শিক্ষক, তারপরও জানতে চাই, যেহেতু আপনাদের বিশ্ববিদ্যালয়, সেই কারণে জানতে চাই যে সিদ্ধান্তটা আসলে হঠাৎ করে এরকম একটা সিদ্ধান্ত কেন আসলো? দেখুন, আমরা বিশ্ববিদ্যালয় হ্যাঁ, হলে না। দেখুন, প্রথম কথা হচ্ছে যে বিশ্ববিদ্যালয়ের যে কনসেপ্টটা রতন ভাই খুব সুন্দর করে কিন্তু বলেছেন যে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটু কনসেপ্টের জায়গায় একটু পার্থক্য আছে, কিন্তু এই পার্থক্যটা আমরা কতদিন রাখবো? হ্যাঁ, আমরা দেখেছি যে জাতির অনেক দায় গুছিয়েছে, দায় মোচনের ক্ষেত্রে অনবদ্য ভূমিকা ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের। তো এখনও কি আমরা কেবলই ওই জায়গাটাকেই ঢাকা বিশ্ববিদ্যালয়কে রাখবো? আমরা কি জ্ঞান চর্চার জায়গায় কি ফেরত যাব না, যেটা সত্যিকারের কাজ? যেমন আমি খুব সহজ করে যদি বলি যে একটা বিশ্ববিদ্যালয়ের প্রধান কাজ কি? একটা বিশ্ববিদ্যালয়ের প্রধান কাজ হচ্ছে সমাজ এবং রাষ্ট্রের প্রয়োজনে বৈশ্বিক মানদণ্ডে নিত্য নতুন জ্ঞান উদ্ভাবন করা। এটা হলো প্রথম কাজ। 2 নম্বর কাজ হলো নলেজ প্রিজার্ভ করা, নলেজ যাতে হারিয়ে না যায় সেই নলেজটাকে সংরক্ষণ করা গ্র্যাজুয়েটদের মাধ্যমে এবং অন্যান্য মাধ্যমে। 3rd কাজ হলো জ্ঞান বিতরণ করা। তো এখন আমরা দেখি যে খুব দুঃখের সাথে আমরা দেখি যে আমরা কেবলই জ্ঞান বিতরণ করি, তাও কোন জ্ঞান? পশ্চিমাদের কাছ থেকে ধার করা জ্ঞান। আমরা নিজেরা কিন্তু নিজেদের মতো করে কোনো জ্ঞান উদ্ভাবন করি না। আমরা যদি এই জ্ঞানটা উদ্ভাবন করতাম আমাদের মতো করে, তাহলে আমরা ধরি ভাড়া করা স্যাটেলাইট পাঠানো লাগতো না, ঠিক আছে? আমরা নিজেরাই স্যাটেলাইট বানাতে পারতাম। তারপরে সমাজবিজ্ঞানের ক্ষেত্রে, রাজনীতির ক্ষেত্রে, সংস্কৃতির ক্ষেত্রে, ধর্মের ক্ষেত্রে, মনস্তত্ত্বের ক্ষেত্রে, সকল ক্ষেত্রে কিন্তু নিজস্ব গবেষণার বিষয় আছে। এই কাজগুলো কিন্তু খুব একটা মনোযোগী আমরা হইনি। দেখুন, একটা উদাহরণ দিই আপনাকে, যে আমাদের রাস্তাঘাটগুলো ভেঙে যায় প্রায়শ। কেন ভেঙে যায়? কারণ ভেঙে যাওয়ার কারণ হলো আমরা ওই যে পশ্চিমাদের নলেজের উপর বেস করে আমরা রাস্তাঘাট বানাই। তো তাদের মাটি একরকম, ওয়েদার একরকম, আমরা একরকম বানাই। বিল্ডিংয়ের কথা চিন্তা করেন, যে আমাদের ঢাকা শহরে এখন দেখবেন কাচের বিল্ডিং, ওরা কিন্তু যে পশ্চিমারা কাচের বিল্ডিং বানায়, কারণ আমরা গ্রিন হাউস এফেক্টের কথা জানেন, যে এখানে ওরা এনার্জি সেভ করে, ওরা গরম করার জন্য এটা বানায়। তা আমরাও ওদের দেখে দেখি বানাই, আবার সেখানে আবার এসি সারি, আবার ওদের মতো করে স্যুটটাই পরি। অর্থাৎ আমরা আমাদের যে নিজস্বতা, যে একটা জিওগ্রাফিক্যাল কনটেক্সটের যে নিজস্বতা, আমরা আমাদের মনস্তত্ত্ব কী, আমাদের নৃতাত্ত্বিক বৈশিষ্ট্য কী, এই অনুযায়ী বিশ্বমানের যে জ্ঞান উদ্ভাবন করা, এই কাজটাতে আমরা পিছিয়ে আছি। যার ফলশ্রুতিতেই কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের নির্বাচন পদ্ধতি কেমন হবে, আমরা কেন এই কাজটা গবেষণা করিনি এতদিন ধরে? এটা তো আমাদের রাষ্ট্রবিজ্ঞান ডিপার্টমেন্ট আছে, পাবলিক ডিপার্টমেন্ট আছে, অনেকগুলো ডিপার্টমেন্ট আছে এই রিলেটেড। তা আমরা কেন এই কাজগুলো করিনি? আমাদের শিক্ষা কেমন হবে, আমরা কেন এই কাজগুলো করি? ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে সিদ্ধান্তটা এই ছাত্র রাজনীতি নিয়ে, সেটি আসলে কিসের ভিত্তিতে নেওয়া হলো, যদি আমাদেরকে একটু বলেন সংক্ষেপে। জি, আমি যে জিনিসটা শেষ করেছিলাম যে বিশ্ববিদ্যালয়ের প্রধান কাজ হলো এগুলো।
এরপরে কি কাজ, রতন ভাই খুব চমৎকার করে বলেছে যে একটা বিশ্ববিদ্যালয়ের কাজ কেবলই জ্ঞান না, এর বাইরেও কাজ আছে, সমাজের প্রতি রাষ্ট্রের প্রতি দায়বদ্ধতার জায়গা আছে। হ্যাঁ, তো এই কাজগুলো করতে হয় এবং সুনাগরিক হিসেবে গড়ে তোলার জন্য, ক্যাপাবল সিটিজেন হিসেবে গড়ে তোলার জন্য তাদেরকে কিন্তু কো কারিকুলার অ্যাক্টিভিটিস, পলিটিক্স এগুলোর সাথে ইনভলভ হওয়া লাগবে। তাদেরকে এগুলো থেকে দূরে রেখে আমরা কিন্তু তাদেরকে ভালো সমাজ বিনির্মাণ করতে পারবো না আমরা। তো এখন আমার কাছে যেটা মনে হয়েছে যে ডাকসু ইলেকশনের যে ঘোষণাটা হয়েছে এবং এরপরে যে শিক্ষার্থীরা যে একটা আন্দোলন করলো সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে, এবং তখন দেখা গেল যে তাৎক্ষণিকভাবে উপাচার্য কিংবা প্রক্টররা বলেছে যে হলের এটা আপাতত থাকুক, আমরা আলোচনা করে সিদ্ধান্ত নেব, এবং এই আলোচনার একটা পার্ট কিন্তু আজকে হয়েছে। হ্যাঁ, এবং কিন্তু কোনো চূড়ান্ত সিদ্ধান্ত এখনো হয়নি। তো এখন ছাত্রদল কমিটি দিয়েছে, তাদের যুক্তি হলো যে আমরা যে বিশ্ববিদ্যালয়ের যে অর্গানোগ্রাম, ডাকসুর যে অর্গানোগ্রাম, কারণ হলেও ভিপি নিয়োগ হয়, হলেও আলাদা ইলেকশন হয়, আলাদা একটা বডি থাকে। তো তাদের যদি লোক না থাকে, তাদের যদি কমিটি না থাকে, তাহলে কারা কাজ করবে? হ্যাঁ, এটা হলো তাদের যুক্তি। আবার শিক্ষার্থীদের যুক্তি হলো যে আমরা পলিটিক্সটাকে আমরা হল পর্যন্ত যদি নেই, আমাদের তো বিটার এক্সপিরিয়েন্স আছে পূর্বের। আমরা ওই যে যেমন রতন ভাই খুব করে বলেছেন, এগুলো স্পেসিফিক করে যে গেস্ট রুমে টর্চার করা, তারপরে যে ডাইনিংয়ের খাবার, হলের করা, ক্যান্টিনে ফাও খাওয়া, এই জাতীয় কালচারগুলো আবার তৈরি হয়ে যায় কিনা এই আশঙ্কাটা আছে। পলিটিক্স বন্ধ হওয়ার পরেও তো আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে হলে র্যাগিং করে একজনকে মেরে ফেলা, ওই যে তফাজ্জল, এটা খুবই দুঃখজনক ঘটনা। তো এখন আমি তো বন্ধ হয় না, বন্ধ হয় রাজনীতি না থাকার পরেও। হ্যাঁ, পরেও হয়নি। কিন্তু এখন মূল বিষয়টা হচ্ছে যে বিশ্ববিদ্যালয়কে মেক শিওর করা লাগবে যে একটা হল কিভাবে থাকবে, একটা হলে সবাই যাতে সিট পায়, কোনো দল করা লাগবে না, সবাই যাতে ডাইনিংয়ে চমৎকার খাবার পায়, পুষ্টিকর খাবার পায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে খাবারের মান আপনি যদি দেখেন, অত্যন্ত অপুষ্টিকর, এবং ছেলেমেয়েরা কিন্তু রোগাক্রান্ত হচ্ছে, ক্ষতিগ্রস্ত হচ্ছে। তো এখন কেবল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের মধ্যে কিন্তু সামর্থ্যের মধ্যে এটা কুলায় না। এটা ন্যাশনের যেই ন্যাশনকে যেভাবে সার্ভ করেছে বিশ্ববিদ্যালয়, আমি মনে করছি বিশ্ববিদ্যালয়কে এখন ন্যাশনের দেওয়া উচিত ওই জায়গাগুলো, সব শিক্ষার্থীরা যাতে হলে সিট পায় এবং খাবারের বন্দোবস্ত থাকে, তাদের লেখাপড়ায় কোনো ভেজাল না হয়, কোনো সমস্যা না হয়, এই ব্যবস্থাটা সিকিউর করা। এই ব্যবস্থাটা সিকিউর করে এরপরে আপনি রাজনীতি এখানে আনলেন কি আনলেন না, এটা মুখ্য বিষয় না। তবে ডাকসু যদি আপনাকে করতে হয় হলকেন্দ্রিক, তাহলে কমিটি থাকবে বিভিন্ন দলের, এটাই স্বাভাবিক। তা আমি মনে করি যে আরও আলাপ আলোচনা করে এই জিনিসগুলোকে নিশ্চিত করবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, এবং আলোচনার মাধ্যমেই হওয়া উচিত। কারণ আপনি রাতের বেলায় রাত 2টা আরেকটা সময় একটা দল গিয়ে বলবে যে কয়েকশো ছেলে মেয়ে গিয়ে বলবে যে আমরা এটা চাই না, এটা বাতিল করেন, এটা বাতিল করে দিল, আবার আরেকদিন আরেক দল গিয়ে বলবে আরেক কথা, এটা তো স্টেবল থাকবে না বিশ্ববিদ্যালয়। অর্থাৎ মূল কথা হলো যে শিক্ষার্থীরা যাতে সত্যিকার অর্থে লেখাপড়াটা শিখতে পারে, লেখাপড়া শেখার পরিবেশ পায়। আমরা বিদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কি দেখি যে লেখাপড়া, খাবার, এই জায়গাগুলো অর্থাৎ পরিবেশটা যাতে সুন্দর থাকে, এই পরিবেশটা সুন্দর রাখে আর যদি আপনি রাজনীতি করতে পারেন, রাজনীতি চলুক, আমি এখানে কোনো বাধা দেখি না। কারণ বিশ্ববিদ্যালয়ে তো যারা শিক্ষার্থী তারা সবাই অ্যাডাল্ট, সবাই ভোটার হতে পারে, কিন্তু আপনি রাজনীতির নামে আবারও আমরা আগের অবস্থায় ফেরত যেতে চাই না। ঠিক আছে, শিক্ষার্থীদের কেউ এই আশঙ্কাটা হয়তো বা করছেন। তো এখন তাদেরকে ওই জায়গাটায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকেই এশিওর করা লাগবে যে আগের অবস্থা আমরা ফেরত যাব না। আমি আরেকটা কথা বলে শেষ করি। যেমন ধরুন যে ফ্যাসিস্ট সরকার ক্ষমতায় এসে যা করেছিল দেশকে, মিডিয়া থেকে শুরু করে বিচারালয় থেকে শুরু করে সব জায়গায় আমরা দেখেছি যে স্বৈরতান্ত্রিক আচরণ করেছিল, হ্যাঁ, গুম করেছিল, খুন করেছিল। তো এখন কি তাই বলে কি আমরা বলবো যে না, আমরা নির্বাচিত সরকার চাই না, যে নির্বাচিত সরকার আসলে আবার এগুলো করবে? তা আপনি তো একই অবস্থা যদি বলেন যে ছাত্রলীগ যা করেছিল, আবার যদি অন্য কোনো ছাত্র সংগঠন আসে তাহলে এগুলো করবে, এই আশঙ্কা আমরা করব না, তাহলে কিন্তু এটা কিন্তু খুব ভুল যুক্তি। অর্থাৎ আমার মূল বক্তব্যটা হলো যে শিক্ষার্থীরা যাতে লেখাপড়াটা মূল বিষয় হয়ে দাঁড়ায়, তারা ডিবেট করবে, জ্ঞান চর্চা করবে, তারা আমরা বলি যে তারা যুক্তি চর্চা করবে, আলোচনা করবে। রতন ভাই খুব চমৎকার করে বলছেন, এই কথা আমি বলতে চেয়েছিলাম যে বিশ্ববিদ্যালয়ে আমরা সাধারণ দৃষ্টিতে মনে হয় যে ম্যাথমেটিক্সের সবাইকে একটা হল দিলে মনে ভালো হতো না। এই যে কেন এই মিক্সিংটা করা হয়, যাতে এক ধরনের ইন্টারাকশন হয়, সবাই সবার সাথে মিশে, এই জিনিসগুলো যাতে হয়। তো এই যে মিথস্ক্রিয়া, এই মিথস্ক্রিয়াটা কিন্তু ম্যাকশিওর করার ক্ষেত্রে একটা ইতিবাচক ভূমিকা পালন করতে পারে রাজনীতি। আপনি নেতিবাচক না করে রাজনীতিটাকে ইতিবাচক করে দেন, তাহলে আর এই ভয় থাকবে না, শঙ্কা থাকবে না। এরপর যদি আমরা দেখি না রাজনীতির নামে এই সমস্যাগুলো হচ্ছে, তখন আমরা আবার কথা বলবো সেই রাজনীতির বিরুদ্ধে। তখন বিশ্ববিদ্যালয় চিন্তা করবে, রিথিঙ্ক করবে, ন্যাশনালি আমরা রিথিঙ্ক করবো যে আসলেই বিশ্ববিদ্যালয়ে আমরা রাজনীতি রাখবো কিনা, সেই আশঙ্কা আমরা করব, সেই সিদ্ধান্ত আমরা পরে নিতে পারবো। আপাতত আমার মনে হয় যে রাজনীতিটা
চালু রাখা এবং মেকশিওর করা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং শিক্ষার্থীদের সাথে আলোচনা করে যে আগের মতো অবস্থা হবে না। ছাত্র রাজনীতি হলেই যে আগের মতো অবস্থা হবে, টর্চার হবে, গেস্টরুম কালচার হবে, বারান্দায় থাকবে, ওই যে কেউ একটা রুম দখল করে নেতা থাকবে, আবার কেউ 12-13 জন এক রুমে থাকবে গণহারে, এই অবস্থা যাতে না হয় সেটা মেকশিওর করা লাগবে। জি, বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে কি আপনাদের সাথে এই ডাকসু নির্বাচন নিয়ে কোনো ধরনের আলোচনা হয়েছে? প্রথমত যে সাধারণ শিক্ষক যারা আমাদের সাথে আলোচনা হয়নি। যেমন আমি এর মধ্যে দুটো বড় বড় মিটিং করেছি, একটা হলো বোর্ড অফ অ্যাডভান্স স্টাডিজ, আরেকটা হলো যে একাডেমিক কাউন্সিল, সকল প্রফেসররা সেখানে থাকে, সেখানেও আলাদা করে কোনো এজেন্ডা ছিল না। এই সিদ্ধান্তগুলো মূলত একটা কমিটি করে দেওয়া হয়েছে, যে তাদের নেতৃত্বে এই আলোচনাগুলো হচ্ছে। মানে বিশ্ববিদ্যালয়ের যে ওভারঅল যে স্টেক হোল্ডার সাথে ওইভাবে আলোচনাটা আসলে হয়নি। তো সেটা কি করা উচিত ছিল না? হ্যাঁ, আমার মনে হয় যে এত বড় একটা সিদ্ধান্ত নেওয়ার আগে যে বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষকদের সাথে এই বিষয়ে মতামত নেওয়া দরকার ছিল। কারণ নির্বাচন প্রক্রিয়ায় আপনারা কোনো না কোনো ভাবে তো ইনভলভ হবেন। না, এটা দেখা যায় যে হয় না, কারণ এই যে হলে যারা প্রবোস্ট থাকেন, হাউস স্টুডেন্ট থাকেন, কারণ আমি ওই যে 19-এর যে ইয়াতে আমি দেখেছি যে যখন ডাকসু হয়েছিল, যে তখন আমি কোনো কিছুতে ইনভলভ ছিলাম না, কিন্তু অনেক কিছু শুনেছি, দেখেছি, অনেক তিক্ত অভিজ্ঞতা যে মিডিয়ার মাধ্যমে জেনেছি, কিন্তু এজ এ শিক্ষক আমি তো কোনো শিক্ষক ছিলাম, শিক্ষক হিসেবে কিন্তু আমি দেখিনি। ডাকসু নির্বাচনটা কিন্তু আমি একটা কথা বলি, দেখেন যে একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী দুটা জিনিস একেবারে ফিক্সড থাকা উচিত আমাদের। একটা হলো যে একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী ক্লাস এবং পরীক্ষা কখন হবে, কারণ ছেলেমেয়েরা কখন ভ্যাকেশন হবে, এই একাডেমিক ক্যালেন্ডারের মধ্যেই ডাকসু নির্বাচনটা কোন দিন হবে বছরের, এটা ফিক্সড থাকা উচিত, নাম্বার 1। নাম্বার 2, আরেকটা জিনিস হলো সমাবর্তন। এই জিনিসটা কিন্তু অনেকেই পায় না। যেমন আমি বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ছিলাম, আমি কিন্তু ডাকসু ইলেকশন পাইনি, ঠিক আছে, আবার সমাবর্তনটা পেয়েছি অনেক পরে গিয়ে। এই যে অনেকের কিন্তু আক্ষেপ থাকে এই জিনিসগুলো, তো এই জিনিসগুলো একাডেমিক্যালি নিয়ে আসার জন্য যে বৃহৎ আকারে যে আলোচনাগুলো দরকার ছিল, আলোচনা পরিসরটা প্রশস্ত করা দরকার ছিল, সে প্রশস্ত আকারে আসলে আলোচনাগুলো হয়নি। আপনার সাথে সুর মিলিয়ে বলতে চাই, আমিও ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েছি, আমিও সমাবর্তন পাইনি, আমিও ডাকসু ইলেকশন পাইনি, আফসোস। তো আমরা রাজিকুজ্জামান রতন, আপনার কাছে আবারও আসতে চাই একই বিষয় নিয়ে, যে আবাসিক হলে না বিশ্ববিদ্যালয়ে, হ্যাঁ, তাহলে আবাসিক হলেও তো নির্বাচন হবে, একটা কমিটি থাকে, হল সংসদ যেটি, সেটিতেও ডিরেক্ট ভোট দিবেন ছাত্ররা, আবার সেন্ট্রালের জন্যও দিবেন। তো দুই জায়গায় দুই নিয়ম, তাহলে ডাকসুটা রান করবে কিভাবে? সেটা একটা দিক। তাহলে ডাকসু নির্বাচনের যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্যটাই তো ব্যাহত হচ্ছে। আমি ডাকসুর চাইতে বেশি গুরুত্ব দিতে চাই নির্বাচনের উদ্দেশ্যটা কি। নির্বাচনের প্রথম উদ্দেশ্য হচ্ছে যাচাই করতে শেখা। নির্বাচনের প্র্যাকটিক্যাল বা প্রায়োগিক দিকটা হচ্ছে বাছাই করতে শেখা। যাচাই করতে শেখা মত, আর বাছাই করতে শেখা প্রার্থী। যখন সে মত নিয়ে ডিবেট করে যে আচ্ছা আমরা কি চাই, কেন চাই, কিভাবে চাই, এটা নিয়ে হলে ডিবেট হবে। আর বাছাই করবে আমাদের বিবেচনায় কাকে ভোট দিলে আমার ভোটের সর্বোচ্চ মর্যাদাটা রক্ষিত হবে। ফলে প্রার্থীটাও গুরুত্বপূর্ণ। এই জন্য দেখবেন হল সংসদে কিন্তু সবসময় যে দলের সবচেয়ে দায়িত্বশীল ব্যক্তিরাই যে নির্বাচনে দাঁড়াবেন এমন না। হলের ছাত্রদের কাছে প্রেজেন্টেবল, কিংবা হলের ছাত্ররা কাকে পছন্দ করতে পারে, তার ম্যানার, তার বিহেভিয়ার থেকে শুরু করে এমনকি তার একাডেমিক কোয়ালিফিকেশান, রেজাল্ট, এগুলো কিন্তু দেখা হয়। ফলে এর মধ্য দিয়ে কিন্তু একটা প্রচ্ছন্ন প্রতিযোগিতা হয়। এটা কিন্তু প্রকট না, প্রচ্ছন্ন প্রতিযোগিতা, কে কার চেয়ে ভালো হতে পারে। এখন কালচারটা দেখুন, হলের রাজনীতি বন্ধ করে দিচ্ছেন, হলে ফিল্টার দিচ্ছেন পানির। ছাত্রদেরকে অপমান করার এর চাইতে বড় কিছু আছে? ছাত্ররা কি অনুগ্রহ চায় না অধিকার চায়? আমি ছোট ছোট গ্রামে আমি বলছি যে গ্রামের মানুষের বিবেক নষ্ট করার জন্য ইলেকশনের সময় তাকে লুঙ্গি দেই, তাকে টাকা দেই, আর বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের হলে খাওয়ার জন্য ফিল্টার দেই। এটা যারা করছেন তারা কোন উদ্দেশ্য থেকে এটা করছেন? তারা কি রাজনৈতিক পরিচয়টা করছেন না? তাহলে তারা যদি রাজনৈতিক পরিচয়টা করেন, তাহলে অন্যরা রাজনৈতিক পরিচয়টা বিরোধিতা করতে পারে, এটা মেনে নিতে হবে। তারপরে যে প্রশ্নটা আসছে যে আমি যখন রাজনীতিটাকে এতটা অপাংক্তেয় ভাবলাম, এতটাই খারাপ ভাবলাম, তাহলে গোটা দেশের রাজনৈতিক প্রক্রিয়ার সঙ্গে আমার যুক্ততা আমি কীভাবে রাখবো? একটা ছোট্ট ঘটনার কথা বলি। হিটলারের কনসেন্ট্রেশন ক্যাম্প থেকে ফিরে আসা এক তরুণী, সে তার
শিক্ষকের কাছে চিঠি লিখেছে। মানুষের জীবনের সবচেয়ে অবর্ণনীয় দুর্দশাগুলো আমি দেখেছি। আমি চোখের সামনে মানুষকে অপমান করতে দেখেছি, মৃত্যুবরণ করতে দেখেছি। এবং আমি দেখে আমার এইটুকু শিক্ষা হয়েছে স্যার, যে এখানে গ্যাস চেম্বার যারা বানিয়েছে তারা সবচেয়ে শিক্ষিত। যে নার্স বিষ প্রয়োগ করে হত্যা করেছে সে একজন শিক্ষিত। যে ডাক্তার প্রেসক্রিপশন লিখেছে সে একজন শিক্ষিত। যে কিভাবে টর্চারের নতুন নতুন কায়দা কানুন শেখানো যায় সেও একজন শিক্ষিত। স্যার, আমাদেরকে আর এইরকম শিক্ষিত করবেন না। আমাদের এর সঙ্গে একটু মানবিক বোধ যেন থাকে। আমরা যেন শুধু দক্ষ দানবে পরিণত না হই, আমরা যেন একটা মানবিক মানুষে পরিণত হই। তাহলে মানবিক মানুষে পরিণত হবে কেমন করে? সেই দিনের সে আকুতি এটা কিন্তু ভাবিয়েছিল, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে ভাবিয়েছিল যে শিক্ষা কি শুধুমাত্র কম্পার্টমেন্টাল এডুকেশন হবে, শুধুমাত্র দক্ষতা বৃদ্ধির জন্য হবে? যেমন স্যার যেটা বললেন যে আমরা তো বিশ্ববিদ্যালয়ের 3টা যে গুরুত্বপূর্ণ কাজ, জ্ঞান সৃষ্টি, জ্ঞানের সংরক্ষণ এবং জ্ঞানের বিতরণ। আমরা শুধু জ্ঞানের বিতরণও না, আমরা এখন সার্টিফিকেট প্রদানের জায়গায় চলে আসছি। তো ফলে এই জায়গা থেকে যেমন তাকে ফিরিয়ে আনতে হবে, আবার খেয়াল রাখতে হবে যে নির্বাচন মানে কি? ওই যে নির্বাচন করা, কি নির্বাচন করব, কোন যুক্তিটাকে নির্বাচন করব, কেন নির্বাচন করব, এই যে যাচাই বাছাই করার ক্ষমতা অর্জন করা। আমাদের বিচারালয়গুলো যেমন আমাদের বিচার ভুলে গিয়ে শুধু রায় নির্ভর হয়ে গেছি। বিচারের মধ্যে কিন্তু কি আছে যে বিচার করা হবে, আসলে সে কতটুকু অপরাধী, এটা কি আসলে অপরাধ হিসেবে দেখা যাবে কি না, তারপরে শাস্তিটা কি হবে। আমরা জাস্টিস, জাজমেন্ট অ্যান্ড ভার্ডিক্ট দুটার মধ্যে কিন্তু পার্থক্যটা গুলিয়ে ফেলেছি। আমরা ভার্ডিক্টের উপর জোর দেই, জাস্টিসটা নাই, বিচার নাই, শাস্তিটা আছে। ঠিক নির্বাচন নাই, ভোটটা আছে, বলে ভোট হবে। তা ভোটের আগে তো নির্বাচনটা করা শিখতে হবে। নির্বাচন করা শেখার জন্য সেই পরিবেশটা লাগবে না, সেজন্য উন্মুক্ত পরিবেশ লাগবে না। এই জন্য বলা হচ্ছে ডিবেট, ডিসকাশন অ্যান্ড দেন ডিসিশন। তা আমাদের ডিবেট ডিসকাশন করার পরিবেশটা থাকবে না। তো এইগুলো যদি না থাকে তাহলে বিশ্ববিদ্যালয় কী হবে? একটা বৃহৎ পরিসরের আমরা কি কিন্ডারগার্টেন বানাতে চেয়েছি, নাকি আমরা অন্তত মুক্ত একটা পরিবেশ করতে চেয়েছি যেখানে একজন মানুষ সেও যেন বলতে পারে যে আমি এই যুক্তিটা করলাম, আপনারা যদি আমার যুক্তিটাকে খণ্ডন করেন আমি খুশি হব, কিন্তু আপনারা আমাকে আঘাত করবেন না। আপনারা পারলে আমার চেয়ে বেটার যুক্তি নিয়ে আসেন। বলা হচ্ছে না, একটা রেখাকে ছোট করা যায় কিভাবে? মুছে দিয়ে নয়, তার পাশে একটা বড় রেখা টেনে দিয়ে। তাহলে একজন দক্ষ মানুষকে যদি আমি কখনো ছোট করতে চাই, তার চেয়ে বেশি দক্ষতা অর্জন করে আমাকে তাকে ছোট করতে হবে। ডেমোক্রেসির সবচেয়ে বড় প্রতিযোগিতা কার সঙ্গে হবে? মোর ডেমোক্রেসির সঙ্গে। ডেমোক্রেসির প্রতিযোগিতা তো অটোক্রেসির সঙ্গে হবে না। এই বিষয়গুলো ক্যাম্পাসের ছাত্ররা শিখবে না, তাই এগুলো হলে শিখবো না, এটা আমি শিখবো আমি শুধু ডাকসু ভবনে। এই যে সিদ্ধান্তটা যারা নিলেন তারা হয়তো অনেক জ্ঞানী মানুষ, কিন্তু আমার কাছে মনে হবে এই জ্ঞানটা এক দেশদর্শী হয়ে গেল। এই জ্ঞানটার মধ্যে যতটা না জ্ঞান থাকলো তার চেয়ে বেশি চাপে পড়ে সিদ্ধান্ত নেওয়ার মানসিকতা থাকলো। একবার যদি এই জিনিসগুলো আবার প্র্যাকটিস করতে শুরু করেন যে চাপ দিয়েই সিদ্ধান্ত পাল্টে দেওয়া যায়, তাহলে পরে আর একটা পাল্টা যাবে, আবার সিদ্ধান্ত পাল্টাবে। ফলে আমাদের অন্তত শিক্ষকদের এই জায়গাটা থাকা দরকার ছিল। তো আমরা তো এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেই মানসম্পন্ন শিক্ষকদের কথা এখনও কেন মনে করি? তারা তার প্রতিপক্ষকেও ছাত্র মনে করতেন, চিন্তায় প্রতিপক্ষ, কিন্তু ছাত্র মনে করতেন, কারণ সে তো আমার ছাত্র। হয়তো আমার সঙ্গে আদর্শের মিল নাই, কিন্তু আমি যখন শিক্ষক আমার চেয়ে নিউট্রাল আর কেউ হবে না। আমি যখন পরীক্ষক আমার চেয়ে নিউট্রাল কেউ হবে না। আমার দলের বলে আমি বেশি নাম্বার দিয়ে দেব, এটা তো শিক্ষকদেরও এই পরীক্ষায় পড়া উচিত যে না সে ভালো লিখেছে এই জন্য তাকে নাম্বার দেবো। আবার তার সঙ্গে যখন আমি ডিবেট করব তখন আমি কিন্তু একটা যুক্তির ডিবেটটা করব। এই প্র্যাকটিসটা না বিশ্ববিদ্যালয়ে আমরা দেখতে চাই। সেই কারণে এটা হলে দেখতে চাই, এটা আমরা করিডোরে দেখতে চাই, এটা ডাকসুতে দেখতে চাই। এবং নিয়মিত যদি বিশ্ববিদ্যালয়ের নির্বাচনটা হতে থাকে তাহলে এটাই কিন্তু একটা জেনারেশন তৈরি করবে যে কিভাবে আমি আমার যুক্তিটাকে উপস্থাপন করতে পারি। আমার মানে কমিউনিকেশন একটা আর্ট, সেই কমিউনিকেশন করারও আর্টটা ছাত্ররা শিখবে। শুধুমাত্র ভালো মেধাবী ছাত্র হবে তা নয়, তারা একটু দায়িত্বশীল ছাত্র হিসেবে গড়ে উঠবে। এই জন্য তো আমরা নির্বাচনটা চাই। তো তার মানে আপনি বলতে যাচ্ছেন যে ছাত্র রাজনীতি পুরোপুরি ক্যাম্পাসের সব জায়গায় থাকুক, সেটাই আপনার মত, কিন্তু যেই নেতিবাচক দিকগুলো আসে সেগুলোর মিটআপের বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন সে ব্যাপারে কঠোর হতে হবে। একজন ছাত্র কেন সিটের জন্য আরেকজন ছাত্রের কাছে ধর্ণা দেবে? একজন শিক্ষক কেন বলবেন অমুকের কাছ থেকে পারমিশন নিয়ে আসো তোমাকে সিটটা দেওয়া হবে? কিংবা একজন শিক্ষক কেন
নতি স্বীকার করবেন চাপের কাছে বা প্রলোভনের কাছে, যে তুমি আমার কথা শুনলে তোমাকে বেশি নাম্বার দেব, অথবা আমাকে উপর থেকে চাপ দেওয়া হয়েছে ওকে পরীক্ষা যেমনই দিক ওকে শিক্ষক হিসেবে নিয়োগ দিতে হবে। তো এই জায়গাগুলো তো বন্ধ করতে হবে। তো এগুলো বন্ধ হবে কেমন করে? ফলে আমরা মনে করি ডেমোক্রেটিক প্রসেস গোটা বিশ্ববিদ্যালয় কেন গোটা শিক্ষাঙ্গনেই থাকা দরকার। সে কারণে গণতান্ত্রিক অধিকার থেকে কাউকে বঞ্চিত করা যাবে না, বরঞ্চ গণতান্ত্রিক অধিকার দিয়েই অগণতান্ত্রিক প্রবণতার বিরুদ্ধে প্রতিরোধটা গড়ে তুলতে হবে। ধন্যবাদ। অধ্যাপক মুজিবুর রহমান, আপনার কাছে জানতে চাই, আজকে যেই বৈঠকটি হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের সাথে ছাত্র সংগঠনগুলোর, সেখানে বৈঠক শেষে উপাচার্য বলেছেন যে বিশ্ববিদ্যালয় প্রশাসন চায় না যে সাধারণ ছাত্রদের সাথে ছাত্র সংগঠনগুলো মুখোমুখি দাঁড়াক। তো কিন্তু এই 2-3 দিন আগে যেই সিদ্ধান্তটি হলো সেটি তো মুখোমুখি দাঁড় করানোর মতোই একটি ব্যবস্থা। তো তাহলে এক এক সময় এক এক ধরনের কথাবার্তা দিয়ে কি আসলে এই মাত্র আর 1 মাস সময় আছে, এর মধ্যে ডাকসু নির্বাচনটি হয়ে যাওয়ার কথা, তো এই নির্বাচন কি অনুষ্ঠান করা সম্ভব এরকম দোলাচলের মধ্যে থেকে? না, দেখুন, প্রথম কথা হচ্ছে যে মাননীয় উপাচার্য আজকে যেটা কথাটা বলেছেন, উনি মিটিং থেকে শেষ করে, যে এখন আলোচনা শেষ হয়নি, আলোচনা চলছে, এবং ছাত্র সংগঠনগুলো কিন্তু সে কথা বলেছে, এবং আমরা দেখেছি যে বাম যারা রাজনৈতিক দল তারা কিন্তু কেউ কেউ বেরিয়ে এসেছেন, এটা অ্যানাদার ইস্যু। তো এখন এই আলোচনাগুলো কিন্তু চলছে। তা আমার মনে হয় আরেকটু ম্যাচিউর ওয়েতে আলোচনাগুলো হওয়া দরকার। আমি রতন ভাইয়ের সাথে 2টা কথা একটু অ্যাড করে নিচ্ছি। যে একটা কথা আমি প্রায়শই বলি যে শিক্ষক তো শিক্ষকই, শিক্ষকের আবার জাত কি, ঠিক আছে? একজন শিক্ষক যখন কোনো রাজনীতি কিংবা ধর্ম দ্বারা অথবা কোনো চিন্তা চেতনা দ্বারা বায়াসড হয়ে, তার নিজস্ব মত থাকতেই পারে, সে বায়াসড হয়ে যখন শিক্ষার্থীর প্রতি কোনো অন্য ধরনের আচরণ করেন, তিনি তখন শিক্ষকতার নৈতিক অধিকার হারিয়ে ফেলেন। এটা একটা। 2 নম্বর হলো যে খুব গুরুত্বপূর্ণ কথা, যে একজন ছাত্র কেন আরেকজন ছাত্রের কাছে সিট ভিক্ষা করতে চাইবে, ঠিক আছে? এই নর্মস থেকে আমাদেরকে বেরোতে হবে, তার আত্মমর্যাদা বোধ, এই জায়গাগুলো। তা আমরা বিশ্ববিদ্যালয়ে ওই জায়গাগুলো ঠিক করা দরকার। আমি বারবার যে কথাটা বলছি, যে গুরুত্ব দিচ্ছি যে কোন জায়গাগুলো আমাদের ধরা দরকার, কাজ করা দরকার। যেমন দেখেন যে কেন এই কথাগুলো আসলো, যেমন অক্সফোর্ডের আদলে ঢাকা বিশ্ববিদ্যালয়কে করা হয়েছিল, তো যার কারণে ওই যে হলগুলোকে কলেজের মতো করে, আপনি কিন্তু ভর্তি হন যখন, আপনি কিন্তু একটা হলের স্টুডেন্ট ছিলেন, আপনি হলে থাকেন আর না থাকেন, ঠিক আছে, ওই হলের অধীনে আপনার সার্টিফিকেটে কিন্তু হলের নাম লেখা থাকে, ঠিক আছে? তো ওই কাজ করার জন্যই কিন্তু একজন প্রাধ্যক্ষ, তারপরে হলো যে হাউস টিউটর, ওই কনসেপ্টটা এসেছে। এখন আপনি যদি এই হলে রাজনীতি নিষিদ্ধ করতে যান, তাহলে আপনাকে ওই ওভারঅল ইউনিভার্সিটির যে স্ট্যাটিউট, এই স্ট্যাটিউটকে চেঞ্জ করতে হবে, ওইটা থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে। আপনি পার্শিয়ালি এখন বললেই হবে না, একটা ডিসিশন নিলে হবে না। সুতরাং আপনি যখন সিদ্ধান্ত নেবেন, একটা প্রলেপ দেওয়ার মতো করে সিদ্ধান্ত নিলে হবে না, আপনাকে সিদ্ধান্তটা নিতে হবে ইউনিভার্সিটির স্পিরিটের সাথে তাল মিলিয়ে আপনাকে সিদ্ধান্তটা নিতে হবে। সুতরাং এখন কোনো রকম চাপের কাছে আপনি যদি নতি স্বীকার করেন, তাহলে ভবিষ্যতের জন্য আরেকটা বাজে এক্সাম্পল হয়ে থাকবে সেটা। এটা আমি কখনোই চাই না। মূল জায়গাটা আমি আবারও রিপিট করি, মূল জায়গাটা হলো কেন আমার শিক্ষার্থীরা পাবে না, হলের সিট পাবে না। প্রথম কথা হচ্ছে যে আপনি ক্যাপাসিটি অনুযায়ী ভর্তি করেন। বাংলাদেশের সবাইকে পড়ানোর দায়িত্ব ঢাকা বিশ্ববিদ্যালয়ের না। আপনার যতটুকু সক্ষমতা আছে আপনি তাদেরকে ভর্তি করান, আপনি তাদেরকে নেন। অলরেডি গত 1-2 বছর আমরা দেখেছি স্টুডেন্ট কিন্তু কমিয়েছে বিশ্ববিদ্যালয় তার ক্যাপাসিটি অনুযায়ী। অর্থাৎ যাদেরকে আমি হলে রাখতে পারবো, থাকতে পারবে, সুযোগ দিতে পারবো, লাইব্রেরি ফ্যাসিলিটি দিতে পারবো। সেই দেখুন যে বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি করা হয়েছে কত বছর আগে, এখনও লাইব্রেরি কোনো সম্প্রসারণ করা হয়নি, এই ছেলেমেয়েরা লাইব্রেরি। এখন আরেকটা এখন দেখেন খুব দুঃখজনক ব্যাপার, ওই যে রতন ভাই বললো যে আমরা মানুষ আসলে কি তৈরি করছি আমরা, যে এখানে লাইব্রেরিগুলো হয়ে গেছে এখন পাঠাগার, ঠিক আছে? এখন ক্লাসরুমগুলো হয়ে গেছে অনেকটাই অনেক ক্ষেত্রে, সব ক্ষেত্রে না, কোচিং সেন্টারের মতো। অর্থাৎ কর্পোরেটদের জন্য, বিসিএস এর জন্য চাকরির মতো করে আপনি চাকরি পাবে এমন উপযোগী করে আপনি তৈরি করতেছেন। বিশ্ববিদ্যালয়ের কাজ মোটেই এটা না। বিশ্ববিদ্যালয়ের কাজ কিন্তু আমি বলেছি এগুলো না, ওই যে প্রেজেন্টেশন স্কিল, তারপরে এই যে এটা করে সে একটা চাকরি করবে, ইয়া করবে, মানে সাপ্লাই দেওয়া কর্পোরেটদেরকে, এনজিওদেরকে, ব্যাংকদেরকে সার্ভিস দেওয়ার জন্য লোক সার্ভিস দেওয়া, এটা বিশ্ববিদ্যালয়ের কাজ না। বিশ্ববিদ্যালয়ের কাজ আমি আবারও বলছি যে সমাজ এবং রাষ্ট্রের জন্য বৈশ্বিক মানদণ্ডে নিত্য নতুন জ্ঞান উদ্ভাবন করা, ঠিক আছে? তো এখন এই জায়গাগুলো মেকশিওর করার জন্য আপনার যা যা করা দরকার আপনি সেই কাজগুলো করবেন, এবং আপনাকে একই সাথে আপনাকে তৈরি করতে হবে। কেবল দেখবেন যে সে অনেক কিছু জানে, সে কমিউনিকেট করতে পারে না, সে এক্সপ্লোর করতে পারে না, তাহলে তো হবে না। তো সুতরাং তার কালচারাল এবং পলিটিক্যাল এফিলিয়েশন তো থাকা লাগবে। তা আপনি ওই যে কোথাও বন্ধ করবেন, কোথাও রাখবেন, এই বিতর্কের মধ্যে আপনাকে যাওয়া যাবে না। আপনি রাজনীতিটাকে উন্মুক্তই রাখতে হবে, এবং আপনাকে মেক শিওর করতে হবে যাতে কোনো রকম ঝামেলা,
কোনো রকম নির্যাতনের শিকার আমার স্টুডেন্টরা ভবিষ্যতে না হয়, ওই জিনিসটা মেক শিওর করার দায়িত্ব বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের। আরেকটা জিনিস দেখেন, এমন একটা সময়ে আমরা ডাকসু, জাকসু কিংবা রাকসুর কথা আমরা বলছি, এটি কি অ্যাপ্রোপ্রিয়েট টাইম? আপনাকে কিন্তু চিন্তা করা লাগবে জিনিসটা। আপনার ভাইস চ্যান্সেলর কি নির্বাচিত, প্যানেল দ্বারা নির্বাচিত? এই প্রশ্নগুলো কিন্তু আসছে, আলোচনাগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে হচ্ছে। সিন্ডিকেট কি নির্বাচিত, সিনেট কি নির্বাচিত? আপনি কোনো কিছু নির্বাচিত না, আপনি হুট করে আপনি ডাকসু ইলেকশন দিয়ে দিলেন, রাকসু ইলেকশন দিয়ে দিলেন, জাকসু ইলেকশন দিয়ে দিলেন। এই আলোচনাগুলো কিন্তু আসছে, বিশেষ করে গত কয়েকদিন তো এই আলোচনাগুলো আসছে। তো সুতরাং এই জায়গাগুলো নিয়েও কিন্তু চিন্তা করার অবকাশ আছে। তো আমি মনে করি ওভারঅল যে জিনিসটা দাঁড়িয়েছে, যে এখন মাননীয় উপাচার্য বলেছেন যে উনি চান না সাধারণ শিক্ষার্থীদের সাথে রাজনৈতিক দলগুলোর সাথে এক ধরনের দ্বন্দ্ব হোক, এটা আমরা কেউই চাই না। দেশবাসী কেউই চায় না কোনো রকম ঝামেলা হোক, বিশ্ববিদ্যালয়ে খুনাখুনি হোক, রক্তারক্তি হোক, এটা কেউই চায় না। আমরা বিশ্ববিদ্যালয়ের পরিবারের মানুষও চাই না, দেশবাসী কেউই চায় না। তো এখন এই জিনিসটাকে, পুরো জিনিসটাকে কিভাবে আপনি ডিল করবেন, এই ডিলিংসটা হলো খুব গুরুত্বপূর্ণ। আপনাকে কনফিডেন্সে নিতে হবে। আপনি আপনার যে জায়গাটা, আপনার যে রুলস, আপনি আপনার রুলসও ভাঙতে পারবেন না, আপনি আপনার ম্যানার, আপনার যে বিশ্ববিদ্যালয়ের নিয়ম আপনি ব্রেক করতে পারবেন না। আপনাকে আবার স্টুডেন্টদেরকে আবার আশ্বস্ত করতে হবে, জোর করে চাপিয়ে দিলে হবে না রাজনীতি, তাহলে কিন্তু আবার এটা ওরা নিবে না। আপনাকে আশ্বস্ত করতে হবে অ্যাজ এ গার্ডিয়ান, বিশ্ববিদ্যালয়ের গার্ডিয়ান হিসেবে আশ্বস্ত করতে হবে যে না, বিশ্ববিদ্যালয়ের এখানে ছাত্র রাজনীতি থাকবে, সো হোয়াট, ওরা ওদের মতো করে রাজনীতি করুক, তোমরা তোমাদের মতো করে লেখাপড়া করবা, এখানে কোনো মাইকিং হবে না, হইচই হবে না, তোমাদেরকে জোর করে মিছিলে নেওয়া হবে না, তোমাদের খাবারের মান কমবে না, সব কিছু মেকশিওর করা হবে। আপনি এই জায়গাটা আশ্বস্ত করলেই তো হয়, তাহলে তার কোনো ঝামেলা থাকে না। সেই জায়গা নিয়ে তো কোনো আলোচনাই নাই, আলোচনা আসা দরকার এই জিনিসগুলো, এবং ওই জায়গাটাই নিশ্চিত করা দরকার। আপনি ওই যে বলে না যে মাথা ব্যথা, মাথা কেটে দিলেন, এটা কোনো সমাধান না। আপনি আপনার মূল সমস্যাটা কোন জায়গায়, স্টুডেন্টদের কনসার্নটা কোন জায়গায়, স্টুডেন্টরা কেন ভয় পাচ্ছে, ট্রমা কোন জায়গায়, আপনি সেই জায়গাগুলো মিট আপ করেন। আপনার বিশ্ববিদ্যালয়ের অভিভাবক হিসাবে আপনার দায়িত্ব হচ্ছে এগুলো, হলের প্রভোস্ট, হাউস টিউটরদের দায়িত্ব হচ্ছে এগুলো, যে না, আমরা বিশ্ববিদ্যালয়ে যতদিন আছি, আমরা দায়িত্বে যতদিন থাকবো, ততদিন এগুলো হইতে দিব না আমরা। আপনি কনফিডেন্সের সাথে বোর্ড নিয়ে কথাগুলো বলেন, তাহলে সাধারণ শিক্ষার্থীরা আশ্বস্ত হবে। আপনাকে এই মিউচুয়ালে যাওয়া লাগবে। আপনি ওই যে হলে থাকবে না, এখানে থাকবে, ওইখানে থাকবে না, এই ডিবেট এটা কোনো পার্মানেন্ট সলিউশন না। জি, আজকের বৈঠকে এই ইসলামী ছাত্র শিবিরের অংশগ্রহণ ছিল, তারা যোগ দিয়েছে বৈঠকে। এর প্রতিবাদে বাম সংগঠনগুলো, ছাত্র সংগঠনগুলো ওয়াকআউট করেছে ওই বৈঠক থেকে। তো আপনি জিনিসটা কিভাবে দেখেন, যে অতীতে তো বিশ্ববিদ্যালয়ে পরিবেশ কমিটি ছিল, সেখানে ছাত্র শিবিরের রাজনীতি ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিষিদ্ধ ছিল, ছাত্র শিবির এবং জাতীয় ছাত্র সমাজ বোধহয় এই দুইটি সংগঠনের। তো এরপরে হঠাৎ করে 5ই আগস্টের পর ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজনীতিতে ঢুকলো। তারপরে তারা তো এখন তো অফিসিয়ালি বৈঠক করা শুরু করেছে। তো এটি আসলে কিসের ভিত্তিতে হলো, যেহেতু এটা বিশ্ববিদ্যালয়েরই একটা সিদ্ধান্ত ছিল, সেই সিদ্ধান্তটা কি বাতিল করা হয়েছে? দেখুন, প্রথম কথা হচ্ছে যে এই আলোচনাগুলো কার সাথে হয়েছে, আলোচনাগুলো কোঅর্ডিনেটর কারা? মানে আমরা দেখেছি যে এই আলোচনাগুলো হলো মূলত ভাইস চ্যান্সেলর, প্রক্টর, প্রভাইস চ্যান্সেলর, প্রভোস্টরা, এদের সাথে আলোচনাগুলো হচ্ছে, সিদ্ধান্তগুলো তারা নিয়েছেন। এখন ওই যে পরিবেশ কমিটির যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত আমি মনে করি যদি ছাত্র শিবির এখানে এই মিটিংয়ে যেতে হয়, তাহলে ওই আগের যে পরিবেশ কমিটি, ওই পরিবেশ কমিটির সিদ্ধান্তটা চেঞ্জ করা লাগবে। এখন আমি জানি না যে সেই কমিটিটা চেঞ্জ করা হয়েছে কিনা। তো এখন যার প্রেক্ষিতে বাম দলগুলো করেছে। তো এখন ওভারঅল তো আমরা ইনক্লুসিভ বাংলাদেশ দেখতে চাই। তো এখন যেমন একটা আন্দোলনের একটা আমরা বলি যে আফটার ম্যাথ থাকে, হ্যাঁ, তো যেমন 90-এর আন্দোলনের পরে যে এই স্বৈরাচারের যে দোসর যারা ছিল ছাত্র সমাজ, তাদেরকে নিষিদ্ধ করা হয়েছে, এবং 71-এর যারা দোসর ছিল, এই স্বাধীনতার যারা বিরোধিতা করেছিল, তাদের যে ছাত্র সংগঠন, তাদেরকে নিষিদ্ধ করা ছিল 90 এবং 90-এর পর থেকে এটা নিষিদ্ধই ছিল। তো এখন এই আন্দোলনের পরে আমরা দেখলাম যে ছাত্রলীগ নিষিদ্ধ, কেবলই ছাত্রলীগ নিষিদ্ধ, আবার এখানে দেখা যাচ্ছে যে অন্যরা এখানে প্রবেশ করে ফেলেছে। তো এখন এই জিনিসগুলো, পুরো জিনিসটার কোঅর্ডিনেশনের দায়িত্ব হলো বিশ্ববিদ্যালয়ে। এখন এই বিশ্ববিদ্যালয়ে যারা দায়িত্বে আছেন, এই সিদ্ধান্তগুলো তাদের, এই সিদ্ধান্তগুলো আমাদের সাধারণ শিক্ষার্থী কিংবা শিক্ষকদের না। জি, ধন্যবাদ। রাজিকুজ্জামান রতন, আপনার কাছে জানতে চাই যে এই অবস্থায় 3টি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন কি করা সম্ভব, অনুষ্ঠান করা সম্ভব?
যেহেতু সামনে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির কথা মাথায় রেখে সামনে জাতীয় নির্বাচনের একটা প্রস্তুতি চলছে, এই অবস্থায় কি এটি বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতিতে কি স্থিতিশীল করবে, না আরও অস্থিতিশীল হওয়ার একটা সম্ভাবনা আছে? কি মনে হয়? আবার আজকের যেটি অধ্যাপক মুজিবুর রহমানকেও জিজ্ঞাসা করলাম যে আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেটি হয়েছে ওয়াকআউটের ঘটনাটি ঘটেছে, তো সব কিছু মিলিয়ে বিশ্ববিদ্যালয় নির্বাচনটা হওয়া উচিত, সময়টা নিয়ে একটু আলোচনা আছে। হঠাৎ করে 1.5 মাস 2 মাসের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণাটার মধ্যেও একটু কিন্তু ছিল এত তড়িঘড়ি করে এত দ্রুততম সময়ে নির্বাচনের পরিবেশটা তৈরি করা সম্ভব কিনা, এই প্রশ্নটা কিন্তু ছিলই। তাহলে কেন কর্তৃপক্ষ এই জায়গায় গেলেন, এটা একটা $1 মিলিয়ন কোশ্চেন, যে কেন গেলেন। 2 নম্বর 3টা বিষয়ে খুবই গুরুত্বপূর্ণ ফয়সালা করতে হবে। একটা হলো যে পরিবেশ পরিষদের বিষয়টা যে কেন এসেছিল। আপনারা জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামনে যে ভাস্কর্যটা আছে, অপরাজেয় বাংলা যেটাকে আমরা বলি, এই অপরাজেয় বাংলা ভাঙতে এসেছিল ছাত্র শিবির। তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমস্ত ছাত্ররা প্রতিরোধ করে তুলেছিল সেটার বিরুদ্ধে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেই সর্বাত্মক প্রতিরোধের মধ্য দিয়ে ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে চলে গেল। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের নেতা কবিরকে হত্যা করার পরে সেখানে একটা সর্বাত্মক প্রতিরোধ গড়ে ওঠে, সেখানে ছাত্র শিবিরকে প্রতিরোধ করা হয়েছিল। ফলে এরকম, কিংবা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এই সেই মানে জাতীয় ছাত্র সমাজের নেতার হাত কেটে দেওয়ার পরে তারপরে যে ঘটনা ঘটলো, তারপরে ওখানে শিবির বিরোধী বিশাল এক জোট গড়ে উঠেছিল সেখানে। ফলে এই বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র শিবিরের সঙ্গে সমস্ত ছাত্র সংগঠনের বিরোধের পিছনে অনেকগুলো কারণ ছিল। তার মধ্যে একটা, যে তারা মুক্ত বুদ্ধির চর্চার বিরোধী, গণতান্ত্রিক পরিবেশ রক্ষা করতে পারে না। আর দ্বিতীয়ত হচ্ছে তারা পেশি শক্তি এবং কখনো কখনো যেটা শিবির সম্পর্কে একটা ধারণা তৈরি হয়েছিল, তারা হাত পা কেটে দেয়, সহিংসতা করে, সেগুলো ছিল। আর এই যে জাতীয় ছাত্র সমাজ, যেটা খেয়াল করেন এরশাদ যখন ক্ষমতায়, তখনও কিন্তু পরিবেশ পরিষদে জাতীয় ছাত্র সমাজ বসতে পারেনি, বরঞ্চ তখন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ছাত্রছাত্রীদের প্রবল প্রতিরোধের মুখে নতুন বাংলা ছাত্র সমাজ ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে চলে যেতে বাধ্য হয়। তাহলে এরশাদ ক্ষমতায়, কিন্তু পরিবেশ পরিষদে জাতীয় ছাত্র সমাজ বসতে পারেনি, কারণ বলছে না তারা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে অস্থিতিশীল করেছে, আর বিশ্ববিদ্যালয়ের দখলদারিত্ব তৈরি করার চেষ্টা করেছে। ফলে এই দুটোরই কিন্তু একটা হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড আছে। আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা বড় স্মৃতির বিষয়টা কি, সেই 52 ভাষা আন্দোলন, তার মধ্যে থেকে যে অসাম্প্রদায়িক চেতনাটা গড়ে ওঠা, 62 শিক্ষা আন্দোলন, তার মধ্যে থেকে যে গণতান্ত্রিক শিক্ষার আকুতিটা গড়ে ওঠা, কিংবা 69-এর গণ অভ্যুত্থান, তার মধ্যে থেকে শ্রমিক কৃষকের সঙ্গে ছাত্রদের সম্পৃক্ততা, মুক্তিযুদ্ধে খেয়াল করুন, মুক্তিযুদ্ধের সময় ডামি রাইফেল নিয়ে মার্চ করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেয়েরা মার্চ মাসে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের স্বাধীনতার পতাকা তোলা হয়েছে মার্চ মাসের 2 তারিখে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে 3 তারিখে পল্টন ময়দানে স্বাধীনতার ইস্তেহার পাঠ করার আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্বাধীনতার পতাকা উঠেছে। আবার এই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে 25শে মার্চ যে নারকীয় হত্যাকাণ্ড হয়েছে, সেটা করেছে কারা? পাকিস্তানিরা। এবং এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেই সময় পাকিস্তানিদের সহযোগী হিসাবে যদি বলি, রাজাকার, আলবদর, আল শামস, দোসররা, তারা কি করেছে? হল থেকে এবং ক্যাম্পাস থেকে শিক্ষকদেরকে ধরে নিয়ে 14 ডিসেম্বর হত্যা করেছে। বলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে থেকে ইমোশন যুক্ত হয়ে যাচ্ছে, যে কেন ঢাকা বিশ্ববিদ্যালয়, এখন যদি অনেকে বলে কেন আপনারা শিবিরের বিরোধিতা করছেন, কারণ যারা বাংলাদেশটাই চায়নি তারা আবার বাংলাদেশের রাজনীতি করছে, এটা একটা দিক। 2 নম্বর, ঢাকা বিশ্ববিদ্যালয় ছিল সমস্ত নারকীয় হত্যাকাণ্ডের একদম কেন্দ্র। ঢাকা বিশ্ববিদ্যালয় ছিল মানুষের আকাঙ্ক্ষার কেন্দ্র এবং আক্রমণেরও কেন্দ্র। ফলে সেক্ষেত্রে ছাত্ররা কিন্তু তারা এটা মনে করে যে ঢাকা বিশ্ববিদ্যালয় মানেই আমাদের মুক্তিযুদ্ধের সঙ্গে যুক্ত থাকা, ঢাকা বিশ্ববিদ্যালয় মানেই আমাদের মুক্তিযুদ্ধের সেই বেদনাময় স্মৃতির সঙ্গে যুক্ত থাকা। সেই ঘটনার সঙ্গে যারা যুক্ত তাদেরকে কখনোই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তারা বলে যে তাদেরকে গ্রহণ করা হবে না, এটা একটা দিক। তারপরে কি হতে পারে? তারপরে গায়ের জোর হতে পারে, প্রশাসনিক জোর হতে পারে, রাষ্ট্রীয় ক্ষমতা হতে পারে। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস যতদিন থাকবে ততদিন এই স্মৃতিগুলো তো ঘুরে ঘুরে আসবে। বাংলাদেশ যতদিন থাকবে ততদিন বাংলাদেশ সৃষ্টির ইতিহাসটা থাকবে। বাংলাদেশ সৃষ্টির ইতিহাস থাকলে বাংলাদেশের বিরুদ্ধে কারা করেছিল সেটাও থাকবে। ফলে এটা তো আপনি ইচ্ছা করলে রাবার দিয়ে মুছে ফেলতে পারবেন না, এটা তো পেন্সিলের লেখা রাবার দিয়ে মুছে ফেলা নয়। এটা ইতিহাসের ঘটনাগুলো
অমোচনীয় কালির মতন। এটাকে আপনি উপেক্ষা করতে পারেন কিন্তু মুছে ফেলতে পারবেন না। এটা আপনি কখনো কখনো অস্বীকার করতে পারেন কিন্তু ইতিহাস থেকে বাদ দিতে পারবেন না। ফলে আমাদের মনে হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্টিমেন্টটা এই দিক থেকে খুবই গুরুত্বপূর্ণ। কর্তৃপক্ষের এটা বিবেচনা করা দরকার ছিল। কোনো রকমের কৌশলে ফাঁকে ফুঁকে মিটিংয়ের মাঝখানে কাউকে এনে হাজির করে তারপরে ঠিক আছে সবাই মিলে সিদ্ধান্ত নিয়ে নাও, এইটা যে আজকে প্রতিবাদ করেছে, যারা প্রতিবাদ করেছে তাদের সংখ্যা কত আমি জানি না, কিন্তু তারা আজকে একটা মূল্যবোধকে ধারণ করেছেন, তারা অতীতের দায়টাকে স্বীকার করেছেন এবং তারা ভবিষ্যতের কাছে নিজেদেরকে দায়মুক্ত করেছেন যে আমরা অন্তত এটা মেনে নেই। জি, ধন্যবাদ। আমরা আজকে আমাদের সময় শেষ, আমরা শেষ করব আজকে। দর্শক, আইএফআইসি ব্যাংক নিবেদিত এই সময় অনুষ্ঠানে এই আলোচনা আমরা করলাম। বর্ষাকাল চলছে, টানা বৃষ্টিও হচ্ছে, যে কারণে মশাবাহিত ডেঙ্গু ও চিকুনগুনিয়ার প্রকোপ বেড়েছে। ডেঙ্গু আক্রান্ত হয়ে চলতি বছর এ পর্যন্ত মৃত্যুর সংখ্যা মোট 98। ডেঙ্গু ও চিকুনগুনিয়া থেকে পরিত্রাণ পাওয়ার একমাত্র উপায় নিজেদের আশেপাশের পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। এ বিষয়ে সবাইকে সজাগ থাকা ও সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। এনটিভির সাথে থাকার জন্য ধন্যবাদ। শুভরাত্রি।